বাংলাদেশে প্রচলিত আইনগুলো পুরুষদের বিরুদ্ধে তৈরি করা হয়েছে, এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বোঝা যায় যে নারী মানেই হচ্ছে আসলে নিরপরাধী আর পুরুষ মানেই অপরাধী। বাংলাদেশে নারী নির্যাতন মামলার 90% মিথ্যা। নারী নির্যাতন আইনটা এমনভাবে করা হয়েছে যাতে হচ্ছে যে সেখানে মিথ্যা মামলা হওয়ার সুযোগটা অনেক বেশি। পুরুষের প্রতি আইন বৈষম্য দূর হোক। আমরা বিভিন্ন আইনে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি পুরুষের প্রতি আইনত বৈষম্য রয়েছে। তো এই অর্থে আমরা প্রথমত চাচ্ছি যে এই আইনগুলো সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য, কারণ বেশিরভাগ মানুষই আইন সম্পর্কে গভীরভাবে জানে না। আর একটা বিষয় হচ্ছে আমরা চাচ্ছি যে আইনগুলো পরিবর্তন হোক। আমাদের 13 দফা একটা দাবি আছে, সেই দাবির মাধ্যমে আমরা প্রকাশ করছি যে পুরুষে কোন কোন জায়গাতে প্রবলেমের শিকার হচ্ছে এবং কোন কোন জায়গাগুলোতে কোন কোন আইনগুলো পরিবর্তন দরকার। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন বিয়ের প্রলোভনে ধর্ষণ, এইটা আসলে আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে মিউচুয়াল শারীরিক সম্পর্ক হয় এবং সেক্ষেত্রে পুরুষকে ফাঁসায় দেওয়া হয়। কিন্তু বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক যদি অপরাধ হয়ে থাকে তাহলে পুরুষরা কিন্তু কখনো নারীদের বিরুদ্ধে মামলা করতে পারে না। তাহলে এই জিনিসটা কি হচ্ছে, একটা নারীদের জন্য একটা অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। সেমভাবে আপনি দেখবেন পারিবারিক সহিংসতা আইনে আমরা দেখতে পাই যে পুরুষ ভিকটিম সে সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে পারিবারিক সহিংসতা আইনে মামলা করতে পারে না, কিন্তু নারীরা বা শিশুরা এই আইনে মামলা করতে কোনো তদন্ত ছাড়াই কিন্তু একজন পুরুষের বিরুদ্ধে মামলা করলেই তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়। যেখানে আপনি দেখছেন যে 90% মামলা মিথ্যা, সেখানে কেন তদন্ত ছাড়াই কেন পুরুষকে গ্রেপ্তার করা হবে? তদন্তের পরে যদি সে দোষী প্রমাণিত হয় তারপরে তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু আগে কেন গ্রেপ্তার করা হবে? তো এই ধরনের বিভিন্ন ধরনের অপসংস্কৃতির কারণে কিন্তু আমাদের পুরুষরা কিন্তু অযথা মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছে। তো একটা আইন যদি সহিংসতার শিকার নারী পুরুষ যে কেউ হতে পারে, সেখানে আইনই বলে দিচ্ছে শুধুমাত্র নারী এবং পুরুষ এই আইনের আশ্রয় লাভ করতে পারবে। এটা একটা বৈষম্য, এরকম নানাবিধ বৈষম্য বাংলাদেশে আইনগুলোতে বিদ্যমান, এগুলো নিয়ে আমরা কাজ করছি। যে পরকীয়ার ক্ষেত্রে একমাত্র পুরুষ, সংক্ষুব্ধ ব্যক্তি যদি নারী হয় সেক্ষেত্রে পুরুষ আইনের আওতাধীন হচ্ছে, অথচ এই একই আইনে নারী যদি অপরাধ করে থাকে সেক্ষেত্রে তাকে আইনের আওতাধীন করা সম্ভব হচ্ছে না। তাই এই ধরনের পুরনো ও প্রাচীন আইনগুলি সংস্কার করা প্রয়োজন। ব্যভিচারের যে 497 ধারাটা আছে, সেই ধারাটা একটা বৈষম্যপূর্ণ আইন। এই আইনে বলা আছে যে নারী যদি ব্যভিচার করে তাহলে ওই নারীর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, বরঞ্চ যেই পুরুষের সাথে পরক্রিয়া করলো তার বিরুদ্ধে মামলা করা যাবে। এবং এই যে একটা বিষয়, এখানে নারী তো কচি খুকি না, সে যদি সম্মতিতে আরেকজনের সাথে পরক্রিয়া করতে পারে তো সে শাস্তির আওতায়ও আসা উচিত। তো এই ব্যভিচারের মতো একটা অপরাধে নারীকে দায় মুক্তি দেওয়া, এই কারণে পারিবারিক যে সম্পর্কগুলো সেগুলো আজকে প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। এবং এই ব্যভিচারে পরক্রিয়ার কারণে আমরা দেখছি ব্যাপক হত্যাকাণ্ডের শিকার হচ্ছে পুরুষ। তো আমরা চাই যে এই আইনগুলো পরিবর্তন করে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে ব্যভিচারের শাস্তির আওতায় আনা হোক। নারী নির্যাতনের মামলার ক্ষেত্রে যেমন 3 মাসের মধ্যেই হচ্ছে যে এটার শাস্তি কার্যকর করতে হবে, যার কারণে দ্রুত গ্রেপ্তারের একটা প্রক্রিয়া এখানে হয়। তো যার কারণে কিন্তু পুরুষরা দ্রুত হয়রানির শিকার, পুরুষদেরকে দ্রুত হয়রানি করা যায়। তো এই কারণে কিন্তু এই সুযোগটা নেয় সবাই। ইসলামে সাধ্যের অতিরিক্ত দেনমোহরকে উৎসাহিত করা হয়নি। পাশাপাশি বাংলাদেশে যে প্রচলিত আইন ব্যবস্থা সেটা ইসলামসম্মতভাবে এই যে আমাদের বিবাহের ব্যবস্থাটা সেটা ইসলামিক ল অনুযায়ী আসলে ওইভাবে হয়নি। এটা নারী স্বইচ্ছায় ইসলামে ডিভোর্স দিতে পারে না, বাট আমাদের দেশের নারীরাও ডিভোর্স দিয়ে এই মোহরানার টাকাটা হাতিয়ে নিচ্ছে। এটা একটা বাণিজ্য তৈরি হয়ে গেছে। বর্তমানে অনেক মেয়েদেরকে আমরা দেখি যে একাধিক বিয়ে করার মাধ্যমে মোহরানা বাণিজ্য করছে। তো এই দৃষ্টিকোণ থেকে যেহেতু এখানে পুরুষ এখানে প্রতারিত হচ্ছে, ভিকটিম হচ্ছে, এই আইনগুলো পরিবর্তন দরকার। এছাড়াও যৌতুক নিরোধ আইন, নারী ও শিশু নির্যাতন আইনগুলি পুরুষ নির্যাতনের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। এই আইনগুলো মিথ্যা ও হয়রানিমূলকভাবে হয়ে থাকে। বিভিন্ন সময় মন্ত্রী এবং বিভিন্ন সময় আইনমন্ত্রী এবং বিভিন্ন পরিসংখ্যানে উঠে এসেছে যে এই মামলাগুলো আসলে মিথ্যা এবং হয়রানিমূলক। আমরা অলরেডি আপনার জানেন আমরা কয়েকটা রিট করছি, যেমন নাসির এবং তামিমার ক্ষেত্রে বিবাহের রেজিস্ট্রেশন ডিজিটালাইজেশনের ক্ষেত্রে বাধ্যতামূলক করার জন্য একটা রিট করেছি। সেখানে আমরা আদালত একটা রুল করছে এবং আপনারা জানেন ব্যভিচারের 497 ধারার উপরও একটা রিট হয়েছে। তো আমরা আরও কিছু স্পেসিফিক ল আছে যেগুলোর উপরে রিট করব আদালতে, উচ্চ আদালতে, যেন এই আইনগুলোকে পরিবর্তন করা হয়। এবং আমরা চাইবো যে পার্লামেন্টে যারা যাইবে, নেক্সটে যারা বাংলাদেশের পার্লামেন্টে আসবে সেখান থেকে যেন একটা আইন পরিবর্তন জন্য একটা উদ্যোগ নেওয়া হয়, যাতে পুরুষ বিষয়ক মন্ত্রণালয় করা হয়, পুরুষ বিষয়ক কমিশন করা হয়, যার মাধ্যমে জেন্ডার বাজেটের একটা অংশ পুরুষের সুরক্ষায় ব্যয় করা হয় এবং ছেলে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং পুরুষের সকল ধরনের অধিকার, আইনি অধিকার, যে কোনো ধরনের আইনের আশ্রয় লাভের অধিকার, সব কিছু যেন নারীদের সমানভাবে যেন পুরুষরাও পায়, এটাই হচ্ছে আমাদের দাবি। তো আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করতে। ধীরে ধীরে আমরা বিশ্বাস করি যে মানুষ যখন সচেতন হয়ে যাব, সচেতন নাগরিককে বোকা বানানো কঠিন। তো মানুষ সচেতন হলে অবশ্যই এগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলাদেশের যে নারী নির্যাতন আইন,
আপনারা শুনেছেন যে সাবেক আইনমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের নারী নির্যাতন মামলার 90% মিথ্যা। আজকে আমরা এইড ফর মেন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করলাম শাহবাগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমাদের আজকের দাবি ছিল যে পুরুষের প্রতি যে আইনে বৈষম্যগুলো হয় সেগুলো যাতে দূর করা হয়। এছাড়াও আমরা কোর্ট কাছারি এবং আদালত চত্বরে দেখেছি যে 98% মামলার আসলে কোনো ফলাফলই আসে না এবং মামলাগুলো স্পষ্টতই পুরুষদেরকে হয়রানি করার জন্য। এই হয়রানিমূলক মামলাগুলোর কারণে পুরুষরা সরকারি চাকরি, বেসরকারি চাকরি এবং বিভিন্ন পেশাজীবী পুরুষরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাদের জীবনে কেরিয়ারে আর অগ্রসর হতে পারছেন না, সম্পূর্ণভাবে ভেঙে পড়ছেন। তাই বিভিন্ন স্তরের মানুষ আজকে 19শে নভেম্বর পুরুষ দিবসে শাহবাগে একত্রিত হয়ে আমরা এই বৈষম্যমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে পুরুষদের প্রতি আইনি বৈষম্য দূর করার জন্য সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।